আর কতক্ষণে যে নগেন ফিরবে কে জানে। আমি কতবার করে বললাম যে আগে থেকে মুরগি দুটো এনে রাখ, এখন তাড়াহুড়ার মাথায় রাতের বেলায় গেল। ও যে এত বড় ভুল কি করে করে কে জানে। একদম ভালো লাগে না আমার। এখন রাতের বেলায় গিয়ে কি ও আদেও মুরগি পাবে কিনা কে জানে। বাবারে বাবা, আমাদের এবার প্রাণ না দিতে হয়। ওরে বাবা, ওই বোধ হয় এরপর আমাদেরকে মেরে ফেলবে। নগেন যে কি ভুল করলো। ওরে নগেন, তুই কোথায় গেলি রে? বাবু বাবু, আমি এসেছি বাবু, আপনি দয়া করে বেরিয়ে আসুন। একেবারে জলে ভিজে গেছি, দুটো মুরগি নিয়ে চলে এসেছি বাবু। আরে তো মনে হচ্ছে নগেনের গলা, কিন্তু আদেও নগেন তো নাকি সে আমাকে তার স্বর পরিবর্তন করে ডাক পারছে? আরে আরে নগেন, তুই সত্যি করে এসেছিস তো? বাবু বাবু, আমি সত্যি করে এসেছি। আমার খুব ভয় করছে এখানে দাঁড়িয়ে থাকতে, আপনি দয়া করে বেরিয়ে আসুন। নগেন, তুই আমাকে বাঁচালি ভাই। এই যে দেখছি সত্যি করে তুই দুটো মুরগি এনেছিস। হ্যাঁ বাবু, আপনি যেমন বলেছেন তেমনি আমি মুরগি নিয়ে চলে এসেছি। আমাদের হাতে আর বেশি সময় নেই বাবু। তুই ঠিকই বলেছিস, চল ভাই, আর দেরি করে লাভ নেই। এরপর দেরি করলে আমাদের উপরে আক্রমণ হতে পারে, তাড়াতাড়ি চল। বাবু, দরজা খুলতে আমার খুব ভয় করছে যে। আজকে এমনিতে অনেকটা দেরি হয়ে গেছে, এরপর যদি দরজা খুলি আর যদি আমার উপর আক্রমণ করে তাহলে। নগেন, ভয় পেলে চলবে না, দরজাটা খোলবার ব্যবস্থা কর। বাবু আমাকে বাঁচান, নাহলে আমাকে মেরে ফেলবে আপনার মেয়ে। আজকে এত দেরি হলো কেন? আমি কখন থেকে না খেয়ে বসে আছি। ছেড়ে দে মা, ওকে ছেড়ে দে। আমাদের বড্ড বড় ভুল হয়ে গেছে। বৃষ্টি হচ্ছে বলে আমরা তোর জন্য খাবার আনতে পারিনি। বেশ, তোদের যখন ভুল হয়েছে তখন আমিও আজকে তোকে মেরে রক্ত খাবো। দিদিমণি, এবারের মধ্যে ক্ষমা করে দিন। আমার যদি কিছু হয়ে যায় তাহলে আপনাকে আর কেউ কাঁচা মুরগি খাওয়াতে পারবে না। দয়া করে এবারের মধ্যে ক্ষমা করে দিন, এবারের মধ্যে ছেড়ে দিন। কোথায় কোথায় আমার মুরগি? আমাকে তাড়াতাড়ি দে। বাবু বাবু, তাড়াতাড়ি দিদিমণির হাতে মুরগি দুটো ধরিয়ে দিন, না হলে আমাকে মেরে ফেলবে বাবু। খা মা, খা, পেট ভরে খা। আমাদের আর কোনোদিন এরকম ভুল হবে না। তোর জন্য আগে থেকে সব খাবার আমরা তৈরি করে রাখবো। বাবু, আমাকে আপনি বাঁচালেন রে বাবা। ছোট ভাই সম্পর্কে এবার তোমরা কিছু ভাবনা চিন্তা করো। কেন গো বৌদি, আমার সম্বন্ধে আবার কি ভাবনা চিন্তা করবে? তোমার বয়স হচ্ছে তো, এবার তো তোমার বিয়ে দিতে হবে। হ্যাঁ কিন্তু তুমি ঠিকই বলেছ, এবার ভাইয়ের জন্য আমাদের একটা মেয়ে দেখতে হবে। হ্যাঁ দাদা, কদিন আর আইবুড়ো থাকবে, আমাদের ঘরে ছোট দিন আসুক, আমাদের ঘরটা সমৃদ্ধ হোক। ঠিকই বলেছিস। তাহলে দেখ দেখি একটা মেয়ের সন্ধান করে, যদি সেরকম পেয়ে যাই তাহলে তাড়াতাড়ি বিয়েটা লাগিয়ে দেবো। আরে আরে, তোমরা যে দেখছি একদম মুঠে পড়ে লেগেছো, আমাকে এরকম জোর করো না বলে দিলাম। জোর না করে যে উপায় নেই ঠাকুরপো, তুমি তো নিজে থেকে খুঁজে আনবে না, তাহলে আমাদের দিকে কিছু একটা ব্যবস্থা করতে হবে তোমার জন্য। আর হ্যাঁ ঠাকুরপো, তোমাকে বলে দিলাম, তুমি কিন্তু না করতে পারবে না। আমরা যেমন পছন্দ করে দেব তোমাকে তেমন মেয়েকেই বিয়ে করতে হবে। ঠিক আছে, তোমরা যখন সব ঠিক করে ফেলেছো তখন আমার আবার কি বলবার, যা করবার করো, আমার কোনো অসুবিধা নেই। বাবু বাবু, আমার সঙ্গে তাড়াতাড়ি চলুন একবার, খুব দরকার আছে বাবু। কি হলো নগেন, কোথাও কিছু হয়েছে নাকি? কারোর কিছু ক্ষতি হলো না তো? নীলিমা কোথায়? দিদিমণিকে আমি ঘর বন্ধ করে রেখে এসেছি, সন্ধে হতেই আমি কাজটা করি আগে। আপনি আমার সাথে তাড়াতাড়ি চলুন একবার, তাড়াতাড়ি চলুন। কিন্তু নীলিমাকে এই অবস্থায় একা রেখে কোথায় যাব?
বাবু, অনেকদিন বাদ আমাদের গ্রামের শ্মশানে একজন ভৈরব এসেছেন। আমি এই মাত্র তাকে দেখে এলাম। বাবু, আপনি একবার আমার সাথে চলুন। উনি যদি আমাদের এই বিপদ থেকে কোনো রকম ভাবে উদ্ধার করতে পারেন। তাই নাকি রে? তুই এই মাত্র দেখে এলি তাকে? হ্যাঁ বাবু, আমি এই মাত্র তাকে দেখে এলাম। আপনি এখন আমার সাথে চলুন, আমরা গিয়ে ওই সাধু বাবার সাথে কথা বলি। তোরা কি জন্য আমার কাছে এসেছিস? বাবা, আমরা মহা বিপদে পড়েছি, আপনি বিপদ থেকে আমাদের উদ্ধার করুন। তোদের পেছনে সব সময় একটা কালো ছায়া ঘুরে বেড়াচ্ছে কেন? তোরা কোথায় কি করেছিস? আমরা কোথাও কিছু করিনি, কোনো খারাপ কাজ করিনি বাবা। আজ থেকে কয়েক বছর আগে আমি একবার এই শ্মশানে এসেছিলাম। তখন এই বেল গাছের উপর একটা পেতনি বসবাস করত। সেই পেতনি গেল কোথায়? আমার বিশ্বাস নিশ্চয়ই তোদের গ্রামের কারোর উপর সেই পেতনি ভর করেছে। তোরা আসতেই আমি তোদের পেছনে কালো ছায়া দেখতে পাচ্ছি। নিশ্চয়ই তোদের পরিবারে এমন কোনো ভয়ানক জিনিস করছে যা তোরা আগে কখনো চোখে দেখিসনি। হ্যাঁ বাবা, আপনি ঠিকই বলেছেন। আমার মেয়ের উপর কিসে যেন ভর করেছে। এই গাছের পেতনি তোর মেয়ের উপর ভর করেছে। বাবা, বাবা আপনি কিছু একটা করুন বাবা, না হলে আমাদের মেয়েটা শেষ হয়ে যাবে। এখন তোর মেয়েকে কোনোভাবে বাঁচানো যাবে না। ওই পেতনি তোর মেয়েকে শেষ করে ফেলবে। তোর মেয়ের আত্মাকে এখন ওই পেতনি বন্দি করে রেখেছে। তোর মেয়ের সারা শরীর ওই পেতনির আয়ত্তের মধ্যে। কিন্তু হ্যাঁ, একটা উপায় আছে। যদি তোরা সেই উপায়ে রাজি হোস তাহলে আমি বলতে পারি। আপনি যে কোনো উপায় বলুন বাবা, আমরা তাতেই রাজি। তোর মেয়েকে অন্য কোথাও বিয়ে দিয়ে দে। বিয়ের ঠিক 1 মাস পর অমাবস্যার রাতে এই ঘটনা ঘটতে চলেছে। আরে আপনি কোনো চিন্তা করবেন না, মেয়ে একদম ভদ্র ঘরের মেয়ে। আপনারা সবাই মিলে একদিন আসুন না। আমাদের বাবুর মন খুব ভালো, একমাত্র মেয়ে বাবুর, সব দিক থেকে ভালো, ঘরের কাজ ভালো করে গুছিয়ে করে। ভাইটার জন্য খুঁজছিলাম আর কি। এবার তো বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে দিতে হবে তো। সে তো বটেই। আমার বাবু তার মেয়ের জন্য একজন সুপাত্র সুপরিবার খুঁজছিলেন। আপনাদের সঙ্গে তো আমার চেনা জানা বহু দিনের, তাই আমি আপনাদের কাছে এলাম আর কি। ওই তো দাদা চলে এসেছে। আরে নগেন যে, আমি কিছুদিন ধরে তোমাদের কথাই ভাবছিলাম। নগেন বলছিল সদানন্দ বাবুর মেয়ের সাথে আমাদের ভাইয়ের বিয়ের কথা। আমি সেই সম্বন্ধে কথা বলবো বলে যাচ্ছিলাম। তাহলে চলো আজকে যাওয়া যাক নাকি? কে নগেন, সদানন্দ বাবুকে বাড়িতে পাবো তো? হ্যাঁ বাবু বাড়িতেই আছে। তাহলে চলুন, আজকে যখন যাবেন বলছেন, আজকে তাহলে কথাটা সেরে ফেলা যাক। চলুন। মেয়ের বিয়ের বয়স হয়েছে বটে, বিয়ে তো দিতেই হবে তাকে, কিন্তু আপনি আর কোনো কিন্তু করবেন না। আপনার মেয়ে আমাদের ঘরে ভালোই থাকবে, আমার একমাত্র ভাই, আমাদের ঘরের ছোট বউ। আমরা যে কোনো মূল্যে ওকে ভালো রাখবার চেষ্টা করব। ঠিক আছে, আপনারা আশ্বস্ত করছেন যখন, তখন আর আমার কিছু বলবার নেই। একটা দিনক্ষণ ঠিক করা যাক। আপনি চাইলে আমার ভাইকে একবার দেখে আসতে পারেন। তার কোনো প্রয়োজন নেই, আপনারা বিয়ের দিনক্ষণ ঠিক করুন। আরে গিন্নি এ সময় উঠে গেল কোথায়? এত রাতে একা বাইরে বেরোলো কেন? কিছু দরকার আছে নাকি? না, আমার এখানে শুয়ে থাকা ঠিক হবে না। একলা মেয়ে মানুষ রাতের বেলা একা বেরিয়ে গেল, আমাকে যেতে হবে। যাওয়া যাক। আরে এই সময় অন্ধকার রাস্তার মধ্য দিয়ে হেঁটে হেঁটে কোথায় চলেছে ও? যাই তো, একবার পিছু পিছু গিয়ে দেখি।
একই দেখছি আমি। ও এইভাবে মুরগিগুলোকে কাঁচা খাচ্ছে কেন? তাহলে কেউ মানুষ নয়? না না, আমার এখানে দাঁড়িয়ে থাকা ঠিক হবে না। আমি তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই। আমাকে দেখতে পেলে হয়তো আমার প্রাণ নিয়ে নেবে। কিরে ভাই, তোর শরীরটা আজকে খারাপ মনে হচ্ছে। মুখটা ওরকম করে আছিস কেন? কিছু চিন্তা হচ্ছে নাকি? আসলে দাদা, একটা খুব খারাপ খবর শুনলাম সকালবেলায়, তাই জন্য মনটা খুব খারাপ হয়ে আছে। তুই আমাদের ওই বুড়িমায়ের কথা বলছিস তো? সত্যি খবরটা খুবই খারাপ। এইভাবে মানুষটাকে কে গলা কেটে মেরে দিয়ে চলে গেল বল দেখি। এরকম ঘটনা তো আমাদের গ্রামে ঘটাটাই অবিশ্বাস্য ব্যাপার। তুমি বুড়িমার লাশটাকে দেখেছো নাকি জানি না, তবে আমার মনে হলো ওর গলাটা কাটা না, ওর গলায় কেউ কামড় বসিয়ে খাবলে নিয়েছে। বলিস কি রে? তাহলে কি এটা কোনো শিয়াল কুকুরের কারবার? আজকাল ওরা যা হিংস্র হয়েছে, আর বুড়িমার আশেপাশে তো অনেক মুরগিকেও পড়ে থাকতে দেখা গেছে। শিয়ালের তো আক্রমণ করবে বলে তো আমার মনে হয় না। তাহলে এতদিন করেনি কেন? হয়তো এটা হতে পারে যে বুড়িমার এখন তো শক্তি সামর্থ্য অনেকটা কমে গেছিল, হয়তো শিয়ালের দল তাকে একা পেয়ে আক্রমণ করেছে। না দাদা, আমার সেটা মনে হয় না। আমার না ঠিক ভালো লাগছে না। কেন, তুই কি মনে করিস তারা এই কাজ করতে পারে? আমার মনে হচ্ছে এটা কোনো ভৌতিক ঘটনা। এসব কি আবল তাবল কথা বলছিস তুই? তোর মাথার কি ঠিক আছে? সকাল থেকে শুধু উল্টো পাল্টা চিন্তা ভাবনা। নে এখন কাজ করবি, চল। আর এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই। তোকে কি করে বলি দাদা, এসব আমার বইয়েরই কাণ্ড। আমি এখন কি করব বুঝতে পারছি না। সুখী হও মায়েরা, কেউ আছো কি? একবার বেরিয়ে আসবে, আমাকে দুটো অন্ন ভিক্ষা দাও না মা। কি হলো রে ছোট বউ, আবার ঘরে গেলি কেন? আমার একটু শরীরটা খারাপ লাগছে দিদি, আমি একটু ঘরে গিয়ে শুয়ে পড়ি। ওকে মা। ও আমার ঘরের ছোট বউ, সদ্য বিয়ে হয়েছে। ও, তা তোমাদের কি একান্নবর্তী পরিবার? হ্যাঁ বাবা, আমরা সকলেই একসাথেই থাকি। একটা কথা বলি মা, কিছু মনে করো না জানো। তোমরা একটু সাবধানে থেকো, কেমন? কেন বাবা, আমাদের সঙ্গে কি খারাপ কিছু ঘটতে চলেছে? আদতেই তাই। তোমাদের সম্মুখে এক বিরাট বিপদ আছে। সেই বিপদ থেকে তোমাদের পরিবারকে উদ্ধার পেতে হলে কিছুদিন একটু সাবধানতা অবলম্বন করে থাকতে হবে। আমাদের কিভাবে থাকতে হবে বাবা, আপনি বলে দিন বাবা। পরিবারের কোনো সদস্যর রাতের বেলা একা বেরোনো যাবে না। হাতের কাছে ধারালো কোনো জিনিসপত্র রাখা যাবে না। ভোর হওয়ার আগে পর্যন্ত ঘরে বাতি জ্বালিয়ে রাখতে হবে। কিন্তু বাবা, আমাদের কদিন এভাবে থাকতে হবে? আর কি ধরনের বিপদই বা আমাদের সামনে আছে? সেটা আমি তোমাকে বলতে পারবো না। তোমরা আজ থেকে 1 মাস এইভাবেই থাকবে। 1 মাস পর আমি আবার আসবো। এসে তোমাদেরকে জানাবো যে তোমরা এই বিপদ থেকে মুক্তি পেয়েছো কিনা। বাবা, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। আপনি যদি দয়া করে একবার একটু এদিকে আসেন তাহলে খুব ভালো হয়। আচ্ছা চলো। তুমি যে সেই ছেলে যার সাথে ওই মেয়ের বিয়ে হয়েছে? হ্যাঁ, আমি সেই। বাবা, কালকে রাতে আমি যে ভয়ানক ঘটনা নিজের চোখে দেখেছি, আপনাকে সেটা আমি বলতে চাই। আমাকে বলতে হবে না, আমি সব কিছুই জানি।
আমি তোমাকে এখন কিছু বলবো না, শুধু একটা কথা আমার শোনো। তোমাদের পরিবারকে বিপদের হাত থেকে রক্ষা করতে হবে। তোমারও সামনে অনেক বড় বিপদ আছে। বাবা, আমার প্রাণ যায় যাক, কিন্তু আমার পরিবারকে বিপদের হাত থেকে রক্ষা করুন। ঠিক আছে, তাহলে শোনো, তুমি আগামীকাল সকালেই তোমার স্ত্রীকে নিয়ে তোমার শ্বশুর বাড়ি রওনা দাও। বাকি কথা তোমার সাথে ওখানেই হবে। ঠিক আছে বাবা, আপনি যেমনটি বলবেন তেমনটি হবে। জানি না মেয়েটার কি খবর। যদি এখন ওরা আসল রূপ জানতে পারে আর আমাকে কৈফিয়ত চেয়ে বসে, তাহলে তো আমি অনেক সমস্যায় পড়ে যাব। আমার যাওয়ার কোনো জায়গা নেই। এই বয়সে এসে এত চিন্তা নিতে পারছি না। আপনি কোনো চিন্তা করবেন না বাবু। ভৈরব বাবা তো বলেছেন, যখন আমাদের নীলিমা তার স্বামীকে রাতের বেলায় খুন করবে, তখনই ওই পেতনি আমাদের নীলিমা মায়ের আত্মাকে ছেড়ে দিয়ে চিরতরে এই পৃথিবী থেকে চলে যাবে। কিন্তু ওই নির্দোষ মানুষটাকে নিজের জীবন দিয়ে না 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 না, কিছুতেই এই জিনিসটা মেনে নিতে পারছি না। আমি নিজেকে ক্ষমা করব কিভাবে? জয় হোক বাবা, তোমরা কেমন আছো? ভৈরব বাবা, আপনি এসেছেন। এদিকে যে আমি আত্মগ্লানিতে ভুগছি বাবা, আমাকে দয়া করে উদ্ধার করুন। আমি বুঝতে পারছি, তুমি কোনো চিন্তা করো না। আজকে তোমার মেয়ে জামাই তোমার ঘরে আসবে। তারপর আজকে রাত্রিবেলায় আমি একটা ব্যবস্থা করব। আপনি কি করে জানলেন বাবা? তোমার মেয়ে গত রাতে ঘরের বাইরে বেরিয়ে একজন বুড়িকে হত্যা করেছে। সেটা তোমার জামাই নিজের চোখে দেখেছে। কিন্তু এমনটা হওয়ার কথা ছিল না। কয়েকদিনের মধ্যেই হয়তো সুরেশ মারা পড়তো। তার মানে নীলিমার দেহের মধ্যে তার আত্মা এবং ওই প্রেতাত্মা দুজনের মধ্যে সম্মুখ যুদ্ধ চলছে। নীলিমা কিছুতেই চাইছে না যে নিজের লোকের উপর আক্রমণ করতে। তার মানে আমার মেয়েকে ফিরে পাওয়া যাবে? ওর ঘাট থেকে ওই পেতনিটাকে নামানো যাবে? আমি আজ রাতে একবার চেষ্টা করে দেখব, কিন্তু আমি এখনো বুঝতে পারছি না ওই পেতনি তোমার মেয়ের ঘাড়ে চাপলো কিভাবে। ভর দুপুরবেলায় বাবা যদি না ঘুমাতো, তাহলে আমাকে কিছুতেই এই বেল গাছ থেকে বেল পাড়তে দিত না। ভাগ্যিস আজকে বাবা ঘুমাচ্ছে, তাই জন্য তো আমি বেরিয়ে আসতে পেরেছি। যাই, চোখে যদি বেল গাছ থেকে বেল পেড়ে নিয়ে ঘরে চলে যাই। সকলে বলে এই বেল গাছে নাকি পেতনি থাকে। কই, আমি তো দুপুরবেলা এখানে এলাম, আমি তো পেতনিটাকে দেখতে পাচ্ছি না। ওসব লোককে ভুল বোঝানো ছাড়া আর কিছুই নয়। ওই তো বেল গাছে কত সুন্দর বেল ধরে আছে, আমি এক্ষুনি বেলগুলো পেড়ে নিই। তোমরা দুজনে একটু সাবধানে থাকবে। অসাবধান হলেই ও তোমার উপর আক্রমণ করতে পারে। মনে রাখবে, আজ এই রাতে আমি শেষে চেষ্টা করব তোমার মেয়ের দেহ থেকে ওই পেতনিকে ছাড়ানোর। যদি কোনোভাবে আমার কাজ বিফল হয়, তাহলে তোমার মেয়েকে আর বাঁচাতে পারবো না। অতএব আমার কাজের মাঝখানে বিঘ্ন ঘটাবে না। ঠিক আছে বাবা, আপনি যেমন বলবেন তেমনটাই হবে।
আমরা কেউ আপনার কাজে বাধা দেব না। তুই এই মেয়ের উপর ভর করে আছিস কেন? আমাকে তুই চিনতে পারছিস না? মনে করে দেখ, বহু বছর আগে তুই আমাকে ওই বেলের কাছে থাকার জন্য বলেছিলিস। আজকে তুই আমাকে ভুলে গেছিস? মানব শরীর ধারণ করে তোর দেখছি শালীনতার রেশটুকু শেষ হয়ে গেছে। তুই আমাকে তুই দোকানি করে কথা বলছিস? আমার আর কাউকে প্রয়োজন নেই। আমি এই মানব শরীরের মধ্যে সারা জীবন থাকব। যতদিন এই মেয়ে বেঁচে আছে, ততদিন আমি এর মধ্যেই থাকব। তোর এত বড় সাহস! আমি তোকে বলে গেছিলাম যে ওই বেল গাছ থেকে তুই কোনোদিন নামবি না। তুই কিনা আমার কথার অবাধ্য হয়েছিস। মানুষের রক্ত দেখে আমি স্থির থাকতে পারিনি, তাই আমি এই মেয়ের দেহে আশ্রয় নিয়েছি। এই দেহ তোকে ছাড়তে হবে। কোনোদিন ছাড়ব না, কোনোদিন না। তুই যতই বলিস, আমি আর তোর কোনো কথা শুনব না, শুনব না। তবে রে শয়তানি, তোকে আমি এক সময় উদ্ধার করেছিলাম, তোকে আমি আশ্রয় দিয়েছিলাম, আর তুই কিনা আমার কথার অবাধ্য হচ্ছিস। তুই বাঁচতে চাইলে এখান থেকে চলে যা, না হলে তোর ঘাড় মোটকে আমি রক্ত খাবো। তুই এভাবে মানবি না। তোকে ঝাঁটা পেটা করে বিদায় না করলে হবে না। নে তবে ঝাঁটার বাড়ি খা। ছেড়ে দিন, আমাকে দয়া করে ছেড়ে দিন। আমার খুব লাগছে। দয়া করে ছেড়ে দিন, আমি আর কারো ক্ষতি করবো না। ভালো কথা বললে কানে নিস না, তাই না? তবে মর, তোকে আর কেউ বাঁচাতে পারবে না। তোকে সারা জীবনের মতো বন্দি করে রাখবো আমি। আমাকে দয়া করে ছেড়ে দিন। আমি এই মুহূর্তে এই মেয়ের দেহ ছেড়ে দিচ্ছি। আমি আর কারো কোনো ক্ষতি করবো না। দয়া করে ছেড়ে দিন। মেয়েটার লাগবে, ওকে অত জোরে মারবেন না। বাবু, আপনি দয়া করে কথা বলবেন না। উনি যা করছেন করতে দিন। আপনি দয়া করে আমাকে ছেড়ে দিন। আমি মানব শরীরকে অনেক ভুল কাজ করে ফেলেছিলাম। আমি আর কোনোদিন এরকম ভুল কাজ করবো না। তুই এই মুহূর্তে এখান থেকে চলে যা, দূর হ। সদানন্দ বাবু, আপনার মেয়ে এখন ওই পেতনির হাত থেকে সম্পূর্ণ মুক্ত। ওকে আমি একটা তাবিজ দিয়ে যাচ্ছি। তাবিজটা হাত থেকে কোনো দিন খুলবেন না।